স্যার। আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে তো সবাই কম বেশি জানি, তাই না? জি স্যার। জি স্যার। কি জানি দেখি শুনি আমি। আমরা কি জানি ব্যাকটেরিয়া সম্পর্কে? স্যার ব্যাকটেরিয়া খালি দেখা যায় না, অনেক ব্যাকটেরিয়া হচ্ছে যে আমি কি ইউক্যারিওটস না প্রোক্যারিওটস? স্যার আদিকোষী। এটা প্রোক্যারিওট মানে কিছুটা ভার্সন। ইউক্যারিওটস, আচ্ছা। ইউক্যারিওটস এর ইউক্যারিওটস এর প্রকারভেদে আমরা জানি যে স্যার এককোষীয়রা। আচ্ছা আমি আসতেছি, অনেকের কনফিউশন থাকতে পারে। ইউক্যারিওটস এর মধ্যে আমরা জানি যে কোষগুলো হচ্ছে আমি বলছি, ব্যাকটেরিয়া তোমার যেসব কোষে তোমাদের নিউক্লিয়াসটা নেই, তোমার যে নিউক্লিক অ্যাসিড তোমার যে সাইটোপ্লাজমে থাকে, তারপর সেই সব কোষগুলোকে সাধারণত আমরা প্রোক্যারিওটস বলে থাকি। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস দেখা যায় না, তো ব্যাকটেরিয়াকে আমরা প্রোক্যারিওটস বলবো, ইউক্যারিওটস না। ঠিক আছে? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। সবাই সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো মেরিন ব্যাকটেরিয়ার এখানে প্রথমেই বলা হচ্ছে মেরিন ব্যাকটেরিয়া আর প্রাইমারি প্রোডিউসার্স, ডিকম্পোজার্স, agents in biogeochemical cycles, food for other marine inhabitants, modifiers of marine sediments, and symbionts and pathogens. একটু খেয়াল করে দেখো হচ্ছে ব্যাকটেরিয়ার আসলে ইম্পর্টেন্স। সেই ইম্পর্টেন্সের মধ্যে সবার শেষে প্যাথোজেন্স কথাটা লেখা আছে। এর আগে যতগুলো আছে সবগুলোই মেরিন এনভায়রনমেন্টের জন্য জরুরি। প্যাথোজেনিকটা কি মেরিন এনভায়রনমেন্টের ভালোর জন্য জরুরি কিনা? স্যার ভালোর জন্য আছে, আবার খারাপের জন্য তো আছে। অবশ্যই। সেটা কেমন? স্যার ওষুধ তৈরি করা হতো, মানে অ্যান্টিবায়োটিক ওষুধ অনেক সময়। প্যাথোজেনিকটা হওয়ার মেইনলি কারণটা যদি আমরা ধরি, তাহলে প্রধান কারণ হচ্ছে যে পপুলেশন কন্ট্রোল করা। কোন একটা পপুলেশন যদি বেশি সংখ্যায় হয়ে যায়, তখন ওই পপুলেশনটাকে ধ্বংস করা বা ওর সংখ্যা কমিয়ে আনা, ওটার জন্য প্যাথোজেনিক যে ওদের যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা জরুরি। আবার এটা খারাপ দিক হচ্ছে আমরা যে একটা স্পিসিস আমরা ওখান থেকে আমরা খাই, সেই স্পিসিসটা হঠাৎ দেখা গেল যে তার সংক্রমণ দেখা দিল, তো ব্যাকটেরিয়ার কারণে সে মারা যাচ্ছে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকারক। এই ক্ষতিটার ক্ষেত্রে প্যাথোজেনিক হওয়াটা আমাদের মানে খারাপ দিকটা এখানে বললাম। কিন্তু এই সবগুলোই ইম্পর্টেন্স আছে। প্রাইমারি প্রোডিউসার্স এর আমরা জানি, প্রাইমারি প্রোডিউসার্স জিনিসটা কি, ডিকম্পোজার্স আমরা জানি কিনা ডিকম্পোজার্স জিনিসটা কি? জি স্যার। জি স্যার। বিয়োজক। বিয়োজক। আচ্ছা, তারপর রাসায়নিক এজেন্টস ইন উপাদান বায়োকেমিক্যাল সাইকেলে সে এজেন্ট হিসেবে কাজ করে, সেটাতে হ্যাঁ
মানে আমরা কম বেশি বিষয়টা জানি। ফুড ফর আদার মেরিন ইনহ্যাবিটেন্টস, মানে এটা খাবার হিসেবে খাওয়া যায়। তারপর মডিফায়ার্স অফ মেরিন সেডিমেন্টস, সেডিমেন্টস কে মডিফাই করতে সাহায্য করে সিম্বায়ন্টস, মানে এটা অন্য একটা প্রাণীর সাথে সিম্বায়োসিস গঠন করে অথবা প্যাথোজেন্স। তার মানে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে এক পলক তার ইম্পর্টেন্স এবং সে কি ধরনের কাজ করে মেরিনে সেটার সম্পর্কে একটু ধারণা নিলাম। এবার আসি এটার একটু জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে যাই। জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে বলা হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে have a single chromosome of DNA that is circular and contains relatively few genes. Most are surrounded by a non-living cell wall that is made from a special combination of sugars and amino acids that give support and সহজ আমরা বুঝতেই পারছি যে এটা সিঙ্গেল ক্রোমোজোমের মানে যেটা আছে সেখানের মাধ্যমে এটা থাকে, সেটা থাকে এটাতে, এবং সার্কুলার আকারে থাকে এবং এটার মধ্যে কিছু সংখ্যক জিন থাকে। আর এটা সিভিং সেল ওয়াল, এটার মধ্যে তফাৎ কি আমরা জানি? হ্যালো, কোনটার স্যার ভিতরে আরেকবার তফাৎ? একটু কোশ্চেন, হ্যাঁ আবার কি বলো? স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। কোশ্চেনটা এখানে একটা বিষয় আছে, একটা বলা হচ্ছে যে সিঙ্গেল ক্রোমোজোম অফ ডিএনএ, আর একটা বলা হচ্ছে মোস্ট আর সারাউন্ডেড বাই আ নন লিভিং সেল ওয়াল। লিভিং এবং নন লিভিং সেল ওয়াল ধারণা দিতে পারো কেউ? স্যার কোষ প্রাচীরটা স্যার জড়ো স্যার, এটা হলো লিভিং, মানে জীবন্ত না স্যার, এটা সবসময় মানে মৃত জড় পদার্থ। হ্যাঁ, উদাহরণ দিতে পারবা? স্যার যেরকম আমরা স্যার আসবাবপত্র তৈরি করি না কাঠের স্যার, তখন কাঠের হুম স্যার তো যে লিভিং যে পদার্থগুলো ওগুলো তো মারা যায়, তাই আমরা কাঠ দিয়ে যে আসবাবটা তৈরি করি ওইটা মেনলি পুরাটাই কোষ প্রাচীর স্যার থাকে, জড় পদার্থ থাকে। হুম থাকে তো। এরকম আর কিছু স্যার আমি একটা উদাহরণ ঠিক উদ্ভিদের আছে, ক্ষেত্রে। আর যদি আমি একটু সহজ করতে চাই আর একটু, আমরা তো এমিভা চিনি তাই না? জি স্যার স্যার। কি স্যার? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এমিবার সেল ওয়ালটা হচ্ছে জীবন্ত, আর সে তার সেল ওয়ালটা দিয়ে সেল ওয়ালটা বিভিন্ন আকৃতিতে চেঞ্জ করতে পারে। আমরা পড়েছিলাম কিনা, মনে আছে কিনা তোমাদের? জি স্যার। ইউনিভার্সাল স্যার সেল ওয়ালদের খরগোশের চলাচল মানে এক জায়গা থেকে অন্য জায়গায়। হ্যাঁ, এবং সেল ওয়াল দিয়ে ওরা সিউডোপডস তৈরি করে। সিউডোপডস মানে কি বলতো? ছদ্মবেশী। স্যার মিথ্যা পা টাইপের কিছু চলার। হ্যাঁ, সেটা ঠিক আছে, সবই সিউডোপডের মাধ্যমে তারা আমরা যদি চলাফেরা করে যদি আমরা এক জায়গা বাংলা থেকে আরেক অর্থ জায়গায়। জানি তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে যে মিথ্যা পা। হুম 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 এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা পা। এবং মানে হচ্ছে সে তার আহ, বাইরের যে সেল ওয়ালটা আছে সেই সেল ওয়ালটাকে সে মডিফাই করে সে পায়ের মতো ব্যবহার করতে পারে। তার মানে সেল ওয়ালটা জীবন্ত তার। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাহলে আমরা বুঝে গেলাম যে ব্যাকটেরিয়া এরকম কিছু করে না, তার সেল ওয়ালটাকে শিফট করতে পারে না একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সে সেল ওয়ালটা হচ্ছে কি, মৃত, জড়। বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার। স্যার সবাই ক্লিয়ার? স্যার, তারপরে পয়েন্টটা বলা হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার আমি স্যার অ্যামিবা কি শুনতে পাচ্ছি স্যার না যে তাহলে জীবাণু না? ইউনিভার্সাল সেল ওয়াল। হ্যালো, হ্যাঁ এমিবা হচ্ছে জীবাণু, কিন্তু এমিবা হচ্ছে একটু হায়ার, ব্যাকটেরিয়া থেকে একটু হায়ার, হায়ার হায়ার এনিমাল, স্যার হায়ার অর্গানিজম। ক্লিয়ার? জি স্যার। স্যার ইউনিভার্সাল সেলের ওয়ালের কথা বলছিলেন? ইউনিভার্সাল সেল হিসেবে কি বলে এমিবাকে ধরে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে সেই ইউনিভার্সাল সেল ওয়ালের কথা বললাম আর কি আমি। বুঝতে পারছো? হ্যালো, ওকে স্যার।
জি স্যার। এখন এখন আসি আমরা রিপ্রোডাকশনটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে। তার মানে হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না, এখানে কোনো গ্যামেট তৈরি হবে না বা জাইগোট হবে না। এখানে ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হবে সেটা হচ্ছে বাইনারি ফিশন। মানে হচ্ছে একটা সেল থেকে দুটো সেল, দুটো সেল থেকে চারটা সেল, এরকম করে করে বাইনারি ফিশন হবে। তো এই বাইনারি ফিশনটা যে হয়, এই বাইনারি ফিশনটা আমাদের দেহতেও হয়। সেটা কোথায় হয়? দেহকোষে। এক্স্যাক্টলি, মাইটোসিস। দেহ দেহকোষে হয়। দেহকোষে হয় বাইনারি ফিশন। এত ব্যাকটেরিয়ার বাইনারি ফিশন আর আমাদের বাইনারি ফিশনের মধ্যে কিছু তফাৎ আছে। আহ এটার একটা নাম আছে, আমি ভুলে গেছি। ব্যাকটেরিয়ার বাইনারি স্যার ফিশনটাকে কি জানি বলে, ভুলে গেছি অ্যামাইটোসিস। এটা। স্যার মাইটোসিস, মাইটোসিস। মাইটোসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইটোসিস। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা উত্তরটা পেয়ে গেছি। তো এখানে বলা হচ্ছে ইন দিস প্রসেস অফ সেলস জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ ইজ ডুপ্লিকেটেড। জেনেটিক ম্যাটেরিয়াল মানে ডিএনএটা থাকবে যে সেটা ডুপ্লিকেটেড হবে। আ মেমব্রেন ফর্মস বিটুইন দ্য ডুপ্লিকেটেড ডিএনএ মলিকিউলস। মানে হচ্ছে যে এই ডুপ্লিকেশন যে হয়, প্রতিটা ডুপ্লিকেটেড ডিএনএ এর মধ্যে চারপাশে একটা মেমব্রেনটা ফর্ম করে, এবং যেই ডটার সেল গুলো হবে সেই ডটার সেল গুলো রাফলি একটার সাথে একটা আরেকটার ইকুয়াল সাইজ, একদমই এক্সাক্ট ইকুয়াল সাইজ যে হবে তা না, এই জন্যই বলা হচ্ছে রাফলি ডটার সেল গুলো একটা আরেকটার সাথে ইকুয়াল সাইজ থাকবে। তারপর ডটার সেল গুলো পুনরায় আবার তারা বড় হয় খুব দ্রুত, এবং তারা তাদের প্রসেসটাকে আবার রিপিট করে। তারপর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আবার লোকোমোশনও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, এবং লোকোমোশনটা ঘটে ফ্লাজেলামের স্যার মাধ্যমে। ফ্লাজেলামটা হচ্ছে যে উইথ এ স্ট্রাকচার and function quite different from that of eukaryotes. হ্যাঁ, হ্যালো, কেউ কিছু বলছিলা? স্যার দ্বিতীয় নম্বর পয়েন্টটা বুঝি নাই স্যার। আকৃতি মানে আকারটা স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি তোমার কথা। এই যে এটা যে cell দ্বিতীয় নম্বর splits into স্যার দ্বিতীয় নম্বর two পয়েন্টটা বুঝি নাই daughter যে cells of আকার roughly ছোট equal বড় size. বললেন যে হ্যাঁ, এটা রাফলি ইকুয়াল সাইজ। জি স্যার জি স্যার। ছোট বড় বলতে ব্যাকটেরিয়া যখন ডটার সেল গুলো তৈরি হবে, ওই ডটার সেল গুলোর একটার সাথে আরেকটার সাইজ অনেক সময় দেখা যায় যে কম বেশি হতে পারে, তাই জন্যই বলা হচ্ছে রাফলি ইকুয়াল সাইজ। আমরা এখানে বলতে পারতাম স্প্লিটস ইনটু টু ডটার সেলস অফ ইকুয়াল সাইজ, কিন্তু অফ ইকুয়াল সাইজ না দিয়ে আমরা বলছি রাফলি ইকুয়াল সাইজ। রাফলি মানে মোর অর লেস তারা ইকুয়াল হয়, মানে একদম এক্সাক্ট ইকুয়াল না, কি ইকুয়াল সাইজ হয় না তাদের। জি স্যার বুঝতে পারছো আমার কথা? জি স্যার বুঝছি। আচ্ছা, জি স্যার। হ্যাঁ। তো আবার এই লোকোমোশনের ক্ষেত্রে বলা হয় ওদের লোকোমোশনটা ঘটে ওদের ফ্লাজেলার মাধ্যমে, যেটা হচ্ছে এই ফ্লাজেলাটা তোমার ইউক্যারিওটস এর যে ফ্লাজেলা দেখা যায় তার চেয়ে এটা ডিফারেন্ট স্ট্রাকচার এবং ডিফারেন্ট ফাংশন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফ্লাজেলাটা থাকে তোমার কর্ক স্ক্রু টাইপের। কর্ক স্ক্রু মানে কি? হ্যালো, কর্ক স্ক্রু মানে কি? স্যার পেঁচানো পেঁচানো স্যার, কার্ল হেয়ার মতো। হুম, কর্ক স্ক্রু যেমন হচ্ছে আগের হ্যাঁ হ্যাঁ, মদের খোলার জন্য স্ক্রু ব্যবহার করা হয়, মদের বোতলটার মুখ খোলার জন্য। মদের বোতলের মুখটা খোলার জন্য একটা স্ক্রু ব্যবহার করা হয়, স্ক্রুটাকে বলা হয় কর্ক স্ক্রু। কর্কটা
স্যার শুনতে পাচ্ছি না স্যার। স্যার নাই। হ্যালো, জি স্যার, এবার শোনা যাচ্ছে। আমাদের কিছু ক্লাসের শুনতে একটা পাচ্ছি না। হ্যাঁ, এখন আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। স্যার কেটে কেটে আসছে স্যার। কেটে কেটে আসছে কারণ হচ্ছে যে আমার এখানে কারেন্ট চলে গেছে। আমাদের একটা ক্লাসের দুর্ভাগ্য কি জানো? ক্লাসের দুর্ভাগ্য হচ্ছে ক্লাস যখনই নেই তখনই কারেন্ট একবার করে যায়। জি স্যার, এখন ঠিক মতো শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আবার। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। জি স্যার। কর্ক স্ক্রু বলতে আমি বোঝাচ্ছিলাম মদের বোতল যে চিপি খোলার জন্য একটা স্ক্রু টাইপের ব্যবহার করা হয়, সেটা স্ক্রুটা পেঁচানো পেঁচানো থাকে, তো সেটাকে বলা হয় কর্ক স্ক্রু। তো সেটার মতো করে তোমার হচ্ছে ইয়ে কাজ করে, ব্যাকটেরিয়ার যে ফ্লাজেলাটা সেটার মতো করে কাজ করে। এবং সেই ফ্লাজেলাটা বলা হচ্ছে প্রোটিন ইঞ্জিনের মাধ্যমে কাজ করে, যেটা ফুয়েল হচ্ছে প্রোটনস। প্রোটনস তো আমরা চিনি সবাই, তাই না? প্রোটনস জি কি? স্যার, হাইড্রোজেন আয়ন হ্যাঁ। স্যার। হ্যাঁ, হাইড্রোজেন আয়ন, এক্স্যাক্টলি। তারপর ব্যাকটেরিয়া তোমার হচ্ছে এবার আসলো যে ব্যাকটেরিয়ার শেপ এবং সাইজ নিয়ে কথা বলবো আমরা। এতক্ষণ স্যার আমরা কথা বলেছি ফ্লাজেলাটা ব্যাকটেরিয়ার তোমার কর স্যার কর্ক একটা স্ক্রু। কোশ্চেন হ্যাঁ, ছিল। জি কি স্যার। বলতে চাচ্ছি? হ্যাঁ, কি বলতে স্যার চাচ্ছিলা? ফ্লাজেলাটা কর্ক স্ক্রু হিসেবে কাজ করে কিভাবে, মানে বুঝিনি এটা। ফ্লাজেলাটা কর্ক স্ক্রু হিসেবে কাজ করে, আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দেখাই, দাঁড়াও, তাহলে একটু বোঝা ওকে। যাবে ক্লিয়ার। তোমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে। জি স্যার। আমরা যদি ওই সময়টা ফলো করি, আমার ছবি আঁকাটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার তোমার হচ্ছে আহ রড শেপ ব্যাকটেরিয়া বলা হয়, এটাকে রড শেপ ব্যাকটেরিয়া বলা হয়। এটা একটা ফ্লাজেলা। স্যার ব্যাসিলাস। হ্যাঁ, ব্যাসিলাস। তো এটা একটা ফ্লাজেলা। ফ্লাজেলাটার শেপ হচ্ছে কর্ক শেপ। তো সে কি করে, এই কর্ক শেপ ইয়েটা দিয়ে সে মুভ করে, সে স্প্রিং এর মতো, এটা দিয়ে সে স্প্রিং এর মতো মুভ করে, এখান দিয়ে টান দেয় আবার সংকুচিত হয়। ঠিক আছে, এটাকে স্প্রিং এর মতো মুভ করে, মানে এটাকে সংকোচন করে প্রসারণ করে, এভাবে স্প্রিং এর মতো মুভ করে সে সামনের দিকে যায়, সে সামনের দিকে মানে চলাচল করে, লোকোমোশনটা তার এইভাবে ঘটে। এবার ক্লিয়ার? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। ওকে। স্যার মানে মুভমেন্টের কাজ করে এটা না? হ্যাঁ হ্যাঁ, মুভমেন্টের কাজ করে। তা এবার আসি আমরা ব্যাকটেরিয়ার, এতক্ষণ আমরা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ছিলাম। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা যা প্রথমে বলেছি, তার ডিএনএটা কেমন, তার সেলটা স্যার কেমন। আমার একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন বলো। স্যার এই যে এখানে বেন্ড ফিলামেন্ট, এটার মানে স্যার বুঝতেছি না। মানে এই ব্যান্ড যে ফিলামেন্ট হচ্ছে যে ব্যান্ড, মানে ব্যান্ড, তোমরা ব্যান্ড ইউজ করো না চুলে? জি স্যার। হ্যালো, জি স্যার। ব্যান্ড মানে জি হচ্ছে স্যার। যে কোনো কিছু বাঁকা, যেমন ফিলামেন্ট। এটা হ্যাঁ। ফিলামেন্ট, ফ্লাজেলাকে যদি সহজ সোজা করা যায়
তাহলে এটাকে ব্যান্ড ফিলামেন্ট বলা হতো না, এটাকে ফিলামেন্ট বলা হতো সোজা, মানে জাস্ট সোজা চুলের মতো, সোজা স্ট্রেট চুলের মতো। কিন্তু সেটা ব্যান্ড আকারে থাকে, পাকানো থাকে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হ্যালো, বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা এগোই। আমরা এতক্ষণ পড়েছি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই আমরা ডিএনএ জানলাম, তার সেল ওয়াল সম্পর্কে জানলাম, তারপর সে কিভাবে রিপ্রোডাকশন করে সেটা সম্পর্কে জানলাম, তার লোকোমোশনটা সম্পর্কে জানলাম। এরপরে আমরা ব্যাকটেরিয়ার শেপ এন্ড সাইজের যাব। মেরিন ব্যাকটেরিয়া, মোস্ট মেরিন ব্যাকটেরিয়া শেপ লাইক রডস, মানে আমি একটু আগে যেই ব্যাকটেরিয়া দেখালাম তারা রডস এর মতো, ম্যাক্সিমাম ব্যাকটেরিয়ায় রড শেপ থাকে। এই শেপটাকে বলা হয় ব্যাসিলাস। যেসব ব্যাকটেরিয়া এই রড শেপ থাকে তাদের সেসব ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বলা হয়ে থাকে। আদার্স হ্যাভ আ স্পেরিক্যাল শেপ, দ্য কক্কাস। কক্কাস যে ব্যাকটেরিয়া গুলো আছে সেই ব্যাকটেরিয়া গুলো গোলাকার শেপ হয়ে থাকে। দ্য থার্ড শেপ, এটা হচ্ছে যে স্পাইরিলাম। স্পাইরিলাম লাইক আ কর্কস্ক্রু। এই যে আমি একটু আগে একটা কর্কস্ক্রু দেখালাম, একদমই এই টাইপের একটা শেপ আকারে ব্যাকটেরিয়া থাকতে পারে, এবং এরা বলা হচ্ছে যে এরা মেরিন হ্যাবিটেটে খুব একটা দেখা যায় না। তার মানে প্রথমে আমরা জানলাম কি রড শেপটা সবচেয়ে বেশি দেখা যায়, তারপরের দিকে দেখা যায় স্পাইরাল শেপ যেটা হচ্ছে ককাস, এরপরে স্পাইরালাম যেটা হচ্ছে যে তোমার কর্কস্ক্রু, এটাকে কম দেখা যায় মেরিনে। আরেকটা আছে যে ব্যাকটেরিয়া, সেটা আরেকটা হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া। অ্যাক্টিনোব্যাকটেরিয়া তোমার সেডিমেন্টে থাকে এবং এদেরকে দেখা যায়, এরা হচ্ছে ফানজাইয়ের মতো, মানে হচ্ছে যে ফানজাইয়ের বাংলা কি? স্যার ছত্রাক। ছত্রাক। হ্যাঁ, এটাই। এই দেখো, এই ছবিগুলো একটু খেয়াল করো, ছবিগুলোর মধ্যে এই যে রড শেপ ব্যাসিলাস দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে গোলাকার দেখা যাচ্ছে কিনা, এই যে গোলাকার, এটা হচ্ছে কক্কাস। তারপরে হচ্ছে দেখো স্কর্ক স্ক্রুর মতো স্পাইরিলাম যেটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া ছত্রাকের মতো। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো ছত্রাক যে গ্রো করে এরকম, সে শাখা প্রশাখা দেখা যাচ্ছে, তারপরে আবার তার এই যে এখানে একটা সিস্ট গঠন করে, গোলাকার সিস্ট দেখা যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ চিত্রে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই ধরনের ব্যাকটেরিয়া শেপ দেখা যায়। তার মানে ব্যাকটেরিয়া শেপ তাহলে কি রকম, কয় রকম শেপ সাধারণত দেখা যায়? স্যার স্যার কয় 4 রকমের রকমের। বলো কি কি? গোলাকার, 4 রকমের। স্যার গোলাকার স্যার কক্কাস। গোলাকারটা আমরা দণ্ডাকার গোলাকার বলবো না, ব্যাসিলাস। আমরা স্পেরিক্যাল বলবো। তারপরে স্যার স্পাইরিলাম, কর্কস্ক্রু। আর স্যার একটা হলো যে অ্যাক্টিনোব্যাকটেরিয়াম। অ্যাক্টিনো। হ্যাঁ, অ্যাক্টিনোব্যাকটেরিয়া। অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এই যে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এটা হচ্ছে তোমার ছত্রাকের মতো, এটা সেডিমেন্টে দেখা যায়। আচ্ছা, এবার আমরা ব্যাকটেরিয়ার শেপ জানলাম, এবার সাইজে আসি। ব্যাকটেরিয়া কি ধরনের সাইজ থাকে? The marine bacteria range from 1 to few micrometers in length or weight. তাদের দৈর্ঘ্য বা প্রস্থে এরা 1 থেকে 1 কিছু বেশি মাইক্রোমিটার লম্বা হতে পারে। The smallest version of this bacteria may be 200 nanometers long, মানে 200 ন্যানোমিটার স্মলেস্ট, যে স্মলেস্ট থাকবে 200 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। গত ক্লাসে আমি ভাইরাসের ক্ষেত্রে সাইজ দেখিয়েছিলাম আপ টু 400 ন্যানোমিটারস, আপ টু 400 ন্যানোমিটারস। তার মানে বিগার টাইপের ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলো আছে সেগুলোর চেয়েও ব্যাকটেরিয়া, স্মলেস্ট টাইপের ব্যাকটেরিয়া তাদের রেঞ্জের মধ্যে পড়তে পারে। আমার এই কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। মানে হচ্ছে কিছু কিছু ভাইরাস আছে একদম স্মলেস্ট টাইপের ব্যাকটেরিয়ার চেয়েও বড় হতে পারে, এরকম কিছু কিছু ভাইরাস আছে। সাধারণত ব্যাকটেরিয়ার চেয়ে ভাইরাস ছোট হবে, কিন্তু রেঞ্জ হিসেবে যদি খেয়াল করি তাহলে দেখো আমি গত ক্লাসে বলেছিলাম 400 ন্যানোমিটার পর্যন্ত ভাইরাস হতে পারে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্মলেস্ট দেখলাম যে 200 ন্যানোমিটারও লং হয়। তার মানে ভাইরাসের চেয়েও ছোট হইতে পারে ব্যাকটেরিয়া, কিছু কিছু ভাইরাসের চেয়ে ছোট হইতে পারে কিছু কিছু ব্যাকটেরিয়া। আচ্ছা,
এরপর লার্জেস্ট ব্যাকটেরিয়াটা তোমার 750 মাইক্রোমিটার ইন ডায়ামিটার হবে, 750 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। ঠিক আছে, 750 মাইক্রোমিটার যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু এটাকে আমরা খালি চোখেও দেখা সম্ভব হয়। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। হ্যালো, আরেকবার একটু বলেন না, খালি চোখে কোনটা দেখতে পাবো? এই যে এটা থিওমার্গারিটা নেমিবিয়েন্সিস, 750 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। থিওমার্গারিটা নেমিবিয়েন্সিস, ওকে নামিবিয়া। নামিবিয়ার নাম শুনেছো? নামিবিয়া, জি স্যার, একটা দেশের নাম। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আফ্রিকার একটা দেশের নাম। সেই নামিবিয়ার ওই মেরিনে একে পাওয়া গেছে, এই জন্যই ওকে নামিবিয়ানসিস বলা হয়। আচ্ছা, এই ব্যাকটেরিয়াটা দেখে যদি তুমি সার্চ দাও তাহলে দেখবা যে এই ব্যাকটেরিয়াটার কিছু ছবি আছে, যে ছবিটাতে দেখা যাচ্ছে এটা হাতে মানে হাত দেখাও যায়, ক্ষুদ্র আকারে একটা দেখা যায়। আচ্ছা, তো মেরিনের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার এত ডাইভার্সিফিকেশন আছে যে তাদের এই মেরিন ওয়ার্ল্ডের দুইটা লার্জেস্ট ব্যাকটেরিয়া মেরিন ওয়ার্ল্ডে অবস্থিত, ওয়ার্ল্ডের দুটো লার্জেস্ট ব্যাকটেরিয়া। তার মধ্যে একটা হচ্ছে ব্যাসিলাসের, যেটার নাম হচ্ছে এপুলোপিসিয়াম ফিশেলসনি, এটা হচ্ছে যে একটা, এবং এটা যদিও এটা চেয়ে একটু ছোট, এটা হচ্ছে 80 থেকে 600 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে যায়, এবং এটা পাওয়া যায় গাট অফ দ্য ব্রাউন সার্জিয়ন ফিশ। সার্জিয়ন ফিশের গাটে, মানে সার্জিয়ন ফিশের যে ডাইজেস্টিভ যে সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেমে এটাকে পাওয়া যায়, যেটা তোমার রেড সিতে আছে। আর কক্কাসের যে থিওমার্গারিটা নামিবিয়েন্সিস, আমি তো একটু আগে বলে ফেলেছি যে নিউট্রিয়েন্ট রিচ সেডিমেন্টে পাওয়া যায় সাউথ ওয়েস্ট আফ্রিকা। এই দুটো ব্যাকটেরিয়া হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে বিগেস্ট ব্যাকটেরিয়া গুলোর মধ্যে। তার মধ্যে তো এই থিওমার্গারিটা নামিবিয়েন্সিস এটা সবচেয়ে বড় ব্যাকটেরিয়া। স্যার 80 থেকে 600 যেগুলো সেগুলো তো খালি চোখে দেখা যাবে তাই না, আরো বেশি ভালো? 80 দেখা যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু 600 তাতে দেখা যেতে পারে, 600 কাছাকাছি যেগুলো আছে। স্যার বুঝি মানে যত কমবে তত দেখা যাবে না এরকম? না না, যত কমবে তত কেন? 80, এটা তুমি তুমি ইনভার্সে চিন্তা করতেছো? ইনভার্সে চিন্তা করতেছো, 80টা তো গুণ আকারে হবে। ইনভার্স ঠিক আছে, মাইক্রোমিটার মানে হচ্ছে 10 টু দা পাওয়ার কত? মাইক্রো মানে স্যার। কত? স্যার -6 -6 স্যার। ইয়েস, 10 টু দা -6 পাওয়ার -6। কিন্তু এই 80 যোগ গুণ হলে তো যতটুকু হবে, 10 টু দা পাওয়ার -6 সাথে 600 গুণ করো, বেশি বড় হবে না ছোট হবে? স্যার বড়। অবশ্যই বড় হবে, কারণ এই 600টা তো উপরে, এবং কি বলে 10 টু দা পাওয়ার -6 মানে হচ্ছে যে কত, 10 লাখ মনে হয়, নাকি 1 লাখ? 1 লাখ সম্ভবত। স্যার এখানে 10 লাখ। সহজে স্যার 10 লাখ। 10 লাখ মানে 600 কে 10 লাখ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা, আবার 80 কে 10 লাখ দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা, তো কোনটা বড়? হ্যাঁ অবশ্যই। তো এবার স্যার ক্লিয়ার? এখানে একটু সহজে বলা যায় স্যার, বলবো? হুম, বলো। স্যার 80 এবং 600 দুইটার সাথেই তো 10 টু দি পাওয়ার -6 গুণ আকারে আছে, দুইটার গুণ আকার সাথে আছে। 10 টু দি, হ্যাঁ, তাহলে এখানে তো 600 বড় হচ্ছে এমনিতেই স্যার, এটা খুব ইজিলি বোঝা যায় এরকম। আচ্ছা, হ্যাঁ, এটা খুব সহজে বোঝা যায় যদি গুণ আকারে আমরা চিন্তা করি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে। এই যে এটা হচ্ছে এপুলস কি, আমি তো ভুলে যাই, এপুলোপসিয়াম এফিশিয়ালসনি, এটা রড শেপড এ ব্যাকটেরিয়া। আর এটা হচ্ছে ওই যে থিওমার্গারিটা নামিবিয়ানসিস। এখানে তুমি দেখতে পাচ্ছ চেইনের মতো, চেইন বলতে এরা এক একটা সেল গুলো একটা একসাথে জোড়া লেগে এরা ফিলামেন্টের মতো গঠন করছে, এমন না যে এরা আলাদা আলাদা সেল হিসেবে থাকে না, আলাদা আলাদা সেল হিসেবেও থাকে, অথবা তারা একটার সাথে আরেকটা লেগে গিয়ে ফিলামেন্টের মতো গঠন করে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদেরকে থিওমার্গারিটা নেমিবিয়ানসিসটা একটু দেখাই।
এই যে দেখো, দেখতে পাচ্ছ শেপটার সাথে তুলনা করা হচ্ছে। জি স্যার। 300 মাইক্রোমিটারের একটা চিপ এখানে হাতে নিয়েছে, এটা কিন্তু ব্যাকটেরিয়াটা হাতে নেয়নি, এই চিপটা হাতে নিয়েছে। এই চিপটা দেখা যেরকম দেখা যায়, এই ব্যাকটেরিয়াটাকে সেরকম দেখা যাবে এক একটাকে। স্যার এত ছোট চিপ বানাইলো কিভাবে? আছে, আমি তোমাদের কয়দিন একটা বলেছিলাম যে টেকনোলজি অনেক বেশি উন্নত হয়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের বায়োলজিস্টরা আমরা অনেক পিছিয়ে। তারপরে এখানে দেখো এক একটাকে এভাবে দেখা যায়, এটা কিন্তু পেট্রি ডিশ, বুঝতে পারছো? জি স্যার। তারপরে এখন আমরা যাব নিউট্রিশনাল টাইপ, মানে ব্যাকটেরিয়াটা তোমার কিভাবে নিউট্রিশনটা গ্রহণ করে। এটা খুব সহজ, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ালাম তোমরা যদি এটাকে একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কয়েকবার পড়লেই তোমাদের জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। তো নিউট্রিশনাল টাইপ মানে ব্যাকটেরিয়া নিউট্রিশনটা নেয় কিভাবে, সেটা হচ্ছে এক হচ্ছে ব্যাকটেরিয়া অটোট্রফস, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং তাদের এনার্জিটা সে প্রডিউস করে ফটোসিনথেসিসের মাধ্যমে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। এক রকমের ব্যাকটেরিয়া জি যারা স্যার। কেমোসিনথেসিস করে, তাদের মধ্যে তারা লাইট তারা যখন পায় না তখন তারা কেমিক্যাল অ্যাবান্ডেন্ট কেমিক্যাল যখন আশেপাশে থাকে বিভিন্ন কেমিক্যাল, সেই কেমিক্যালের মাধ্যমে তারা যখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা খাবারটা তৈরি করে, যখন তাদের লাইট থাকে না পর্যাপ্ত, সেটাকে ক্যামোট্রপস বলা হয়। অটোট্রপস আর ক্যামোট্রপস, এখানে অটোট্রপস এর কথা বলা আছে, ক্যামোট্রপস এর কথাটা আমরা একটু পরে জানবো। আচ্ছা, আর হচ্ছে হেটারোট্রপস। হেটারোট্রপস মানে হচ্ছে যারা অন্যের খাবার খায়, যেমন আমরা যেরকম, আমরা হচ্ছে হেটারোট্রপিক অ্যানিমাল। সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ব্যাকটেরিয়ার হেটারোট্রপস আছে। ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াই, আমাদের টেরেস্ট্রিয়াল ব্যাকটেরিয়া ম্যাক্সিমাম গুলোই হচ্ছে হেটারোট্রপস। আর একটা বিষয় হচ্ছে মেরিনের সবচেয়ে অ্যাবান্ডেন্ট ব্যাকটেরিয়া হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, যেটা হচ্ছে অটোট্রপস, সবচেয়ে পপুলার ব্যাকটেরিয়া। হ্যালো? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, এর আগেও বলছেন অনেকবার এটা। হ্যাঁ, আচ্ছা। হেটারোট্রফ গুলো সাধারণত তোমার অর্গানিক যে ম্যাটার গুলো আছে সেই ম্যাটার গুলোকে তারা অ্যাবজর্ব করে নেয়। তাদের সে অ্যাবজর্ব করে নেওয়ার যে যেটাকে বলা হয়ে থাকে সেটাকে বলা হয় অসমোট্রফি। কিন্তু যখন অসমোট্রফি প্রক্রিয়া, যখন তারা কোনো বড় মলিকুলটাকে পায় সামনে, তখন সেই বড় মলিকুলটাকে তারা অ্যাবজর্ব করার আগে তারা সেই বড় মলিকুল, অর্গানিক মলিকুলটা তারা ভেঙে ফেলে, ছোট ছোট পিস আকারে ভেঙে ফেলে, এবং ভেঙে ফেলার জন্য তারা একটা এনজাইম রিলিজ করে, সেই এনজাইমটাকে বলা হয় এক্সোএনজাইমস। এই কথাগুলো ক্লিয়ার কিনা এতক্ষণ পর্যন্ত যেটা কথা স্যার বললাম? অসমোট্রফটা বুঝি নাই স্যার। অসমোট্রফ। অসমোট্রফিক মানে হচ্ছে যে তোমার ব্যাকটেরিয়া যে বাহিরের যে কোনো ইয়ে থাকবে, খাবার থাকবে অর্গানিক ফুড, সে অর্গানিক ফুডটাকে ওরা ওদের সেল ওয়ালের মাধ্যমে অসমোটিক, এটা হচ্ছে এটা একটু কঠিন একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে অসমোটিক প্রেসারের কম বেশি করে। অসমোটিক প্রেসার মানে হচ্ছে যে অবিস্রবণ। জি স্যার, জি হ্যালো? স্যার। জি স্যার, অবিস্রবণ তো আমরা জানি। ঘনত্বের পার্থক্যের উপর ভিত্তি করে স্যার, মানে কম ঘন থেকে না, মানে বেশি ঘন থেকে কম ঘনত্বের দিকে যাবে এরকম। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো সেই রকম একটা প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া তার খাবারটাকে সে সেলের ভিতরে অ্যাবজর্ব করে ফেলে, সেই সেলের ভিতরে অ্যাবজর্ব করাটাকে অসমোট্রফি বলা হয়। ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, এবং এই হেটারোট্রফিক ব্যাকটেরিয়াকে বলা হয় ডিকম্পোজার্স। এরা তোমার ডেড ডেড বডিটাকে ডিকম্পোজ করে, ডিকম্পোজ করার পরে ফলে ওরা নাইট্রোজেন সাইকেল বা বায়োজিওকেমিক্যাল সাইকেলে ওরা অংশগ্রহণ করে। তো এটা গেল, কিন্তু আরেকটা কথা বলা বাকি রয়ে গেছে, যে নাইট্রোজেনের ফিক্সেশন করে
এরকম কিছু ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেন ফিক্সেশন করে, নাইট্রোজেন সাইকেলটাকে মানে কন্টিনিউ করতে হেল্প করে মেরিন এনভায়রনমেন্টে। ওই ধরনের ব্যাকটেরিয়াকে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। আমরা যদি এই ফিগারটা একটু খেয়াল করি, এটা হচ্ছে যে একটা মেরিন এনভায়রনমেন্টের যে পুরো ব্যাকটেরিয়ার নাইট্রোজেন নিউট্রিয়েন্ট সাইকেলটা নিয়ে কথা বলা হচ্ছে। আমরা যদি দেখি, এখানে খেয়াল করো, এখানে তোমার অক্সিজেন তোমার হচ্ছে যে অ্যারোবিক রেসপিরেশন যারা নেয় তারা অক্সিজেন গ্রহণ করছে, আবার আচ্ছা আমাদের মতো বড় বড় এনিমাল যারা তারাও অক্সিজেন গ্রহণ করছে। তো এখানের মধ্যে প্রথমে প্রাইমারি প্রডিউসার্স নিয়ে কথা বলা হচ্ছে। প্রাইমারি প্রডিউসার মধ্যে আছে সায়ানোব্যাকটেরিয়াম, ফাইটোপ্ল্যাঙ্কটন, মাল্টিসেলুলার অ্যালগি, আরেকটা আছে ক্যামো সিনথেটিক ব্যাকটেরিয়া। ওই যে আমি ক্যামোট্রফ যেগুলোর কথা বলছি সেগুলো তোমার অক্সিজেন গ্রহণ করে, কিন্তু এরা আবার অক্সিজেন ছেড়েও দেয়। খেয়াল করো। হ্যালো, জি স্যার। জি স্যার। এরা ওদের ওই এনভায়রনমেন্ট থেকে, মেরিন এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নিচ্ছে আবার ছেড়েও দিচ্ছে। কিন্তু আমরা যে কনজিউমার যারা আছি, আমাদের মতো প্লাঙ্কটন এনিমাল যারা আছে মেরিনে, এরা অক্সিজেন শুধুমাত্র নিচ্ছে, একমুখী, দ্বিমুখী না। বুঝা গেল কথা? জি স্যার। তারপর আবার জি এরা স্যার। কি, হ্যাঁ, তারপর আবার এরা কি করে, আমরা মানে আমাদের মতো মানুষ, আমরা নিঃশ্বাসের সাথে আমরা অক্সিজেনটা আবার ছেড়ে দেই, তেমনি প্রাণী যারা আছে, প্রাণীকুল, তারা নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড, সরি আমি অক্সিজেন বলে ফেলছি, কার্বন ডাইঅক্সাইড জি ছেড়ে স্যার। দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর এই কার্বন ডাইঅক্সাইড আবার এরাও ছাড়ে, কিন্তু এরা কি করে, আবার এই কার্বন ডাইঅক্সাইড গুলো আবার এরা গ্রহণও করে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা জানি যে গাছ অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাইঅক্সাইড নেয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সে নিচ্ছেও আবার ছাড়ছেও। অক্সিজেন নিচ্ছে আবার অক্সিজেন ছাড়ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। এটার ব্যাখ্যা কেউ দিতে পারবা? এক্স্যাক্টলি, খুবই সুন্দর আনসার। এই জন্যই বলা হয়ে থাকে রাতের বেলা খুব মানে ঘন জঙ্গলে, মানে খুব বড় গাছের নিচে শুয়ে থাকা উচিত না রাতের বেলা। কারণ কি, রাতের বেলা স্যার অক্সিজেন নাই হ্যাঁ, তখন। রাতের বেলা ফটোসিনথেসিসটা ঘটে না, তো খুব বেশি হারে বড় গাছ অক্সিজেন আশেপাশ থেকে অক্সিজেন নিয়ে ফেলে। যে কারণে হয় কি, যদি মানুষ ওখানে শুয়ে থাকে এর পাশে, তাহলে সে অক্সিজেন ডিফিসিয়েন্সি হতে পারে, সে একটু শ্বাসকষ্ট তারপর দেখা দিতে পারে। বুঝতে পারছো আমার কথা সবাই? ওকে, তো ভিতরে কি ঘটছে দেখো। ভিতরে এই যে এই প্রাণীগুলো মারা যায়, মারা যাওয়ার পরে ডিকম্পোজ করে, ডিকম্পোজ করার পরে এগুলো আবার নিউট্রিয়েন্টস আকারে পানিতে রিলিজ হয়। পানিতে রিলিজ হওয়ার পরে এগুলো আবার বৃক্ষ জাতীয় যারা আছে, যারা গ্রিন, তারা আবার এগুলো গ্রহণ করে। আবার এটার ওয়েস্টটাও এরা ফার্মেন্টেশন করে, ফার্মেন্টেশন করে নিউট্রিয়েন্ট রিলিজ করে, তারপর গ্রহণ করে। তার মানে একটা সাইকেল আকারে ঘটে যায়। এবং এই দুইটা যে মেকানিজম ঘটছে, এই দুইটা মেকানিজমের মাধ্যমে আবার কার্বন ডাই অক্সাইড পরিবেশে রিলিজ হচ্ছে। আমার সাইকেলটা বুঝতে পারছি? ঠিক আছে, আমরা একটু শেষ করে দিব। আমরা সায়ানোব্যাকটেরিয়াটা নিয়ে একটু কথা বলে আমাদের ক্লাসটা শেষ করব। আমি ক্লাসটা একটু লম্বা নিচ্ছি, বুঝছো? আধা ঘন্টা আসলে খুব কম মনে হচ্ছে। তোমাদের কোনো আপত্তি নাই তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সায়ানোব্যাকটেরিয়া খুবই আমরা অনেকবার শুনেছি সায়ানোব্যাকটেরিয়ার সম্বন্ধে এই মেরিন বায়োলজি পড়তে গিয়ে। সায়ানোব্যাকটেরিয়া এটাকে বলা হয় ব্লু গ্রিন ব্যাকটেরিয়া। এই ব্লু গ্রিন ব্যাকটেরিয়াকে একটা সময় আমরা বলতাম ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি যখন বলতাম, তখন আসলে এইটার সাথে অ্যালগির পার্থক্য নিয়ে আমরা খুব একটা চিন্তা করতাম না। কিন্তু এখন আর এটাকে ব্লু গ্রিন অ্যালগি বলাটা হচ্ছে না, কারণ অ্যালগির সাথে এর খুব একদম নোটেবল কিছু তফাৎ আছে। এই জন্য আমরা ব্লু গ্রিন অ্যালগি আর বলবো না, এটাকে আমরা বলবো ব্লু গ্রিন ব্যাকটেরিয়া। বুঝতে পারছি আমরা সবাই? হ্যালো, জি স্যার। হ্যাঁ, খুব সুন্দর বলেছো। নীলাভ সবুজ শৈবাল, এটা আমরা ব্যাকটেরিয়া ছিল আসলে, মানে সায়ানোব্যাকটেরিয়া।
এটাকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলতাম, কিন্তু এখন আর এটাকে ব্লু গ্রিন অ্যালগি বলে না, এটা হচ্ছে ব্লু গ্রিন ব্যাকটেরিয়া। ঠিক আছে, অ্যালগি আর বলবা না। বুঝতে পারছি সবাই? জি স্যার। এই চিত্রের মধ্যে সায়ানোব্যাকটেরিয়া দেখা জি যাচ্ছে। স্যার। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা ইন্ডিভিজুয়ালিও দেখা যাচ্ছে, আবার এরা ফিলামেন্টাস আকারেও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। ওকে, স্যার স্যার ব্লু গ্রিন অ্যালগার এটা স্যার আরেকবার একটু বলেন। ব্লু গ্রিন অ্যালগি মানে হচ্ছে, আগে এই সায়ানোব্যাকটেরিয়াকে বলা হতো ব্লু গ্রিন অ্যালগি, কিন্তু সায়েন্টিস্টরা ফার্দার রিসার্চ করে দেখলেন যে অ্যালগির সাথে এর অনেক তফাৎ আছে সাধারণ অ্যালগির সাথে। যেমন আমরা কতদিন আমরা অ্যালগি পড়িয়েছিলাম না, যে ব্রাউন অ্যালগি, রেড অ্যালগি, তারপর হচ্ছে গ্রিন অ্যালগি, কিন্তু এটার সাথে এটা তফাৎ অনেক বেশি। তো সেই জন্য এটাকে আলাদা করে ব্লু গ্রিন অ্যালগি একসময় বলা হতো, কিন্তু এটা আর ব্লু গ্রিন অ্যালগি আমরা বলি না, এটা হচ্ছে এখন ব্লু গ্রিন ব্যাকটেরিয়া। বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, এবার সায়ানোব্যাকটেরিয়া ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। সায়ানোব্যাকটেরিয়া আর ফাউন্ড ইন এনভায়রনমেন্টস দ্যাট আর হাই ইন ডিজলভড অক্সিজেন, মানে ডিজলভড অক্সিজেন যেখানে সবচেয়ে বেশি থাকবে ওই ধরনের জায়গায় এই ব্যাকটেরিয়াটা বেশি দেখা যায়, এবং ফটোসিনথেসিসের মাধ্যমে তারা ফ্রি অক্সিজেনটা রিলিজ করে। তারপর এক্সেস ফটোসিনথেসিসের মাধ্যমে যেসব প্রোডাক্ট তৈরি হয় তা সেগুলো তারা স্টার্চ অথবা অয়েল হিসেবে তারা জমা রাখে, মানে উদ্ভিদের মতোই। যেমন উদ্ভিদ তোমার হচ্ছে তাদের প্রয়োজনীয় খাবারের চেয়ে বাড়তি খাবার জমা রাখে কি হিসেবে? হ্যালো, স্যার স্টার্চ, স্যার গ্লুকোজ। এক্স্যাক্টলি। তো এটাও সেম, স্টার্চ হিসেবে জমা রাখছে। এখানে ফিগারে আমরা একটু দেখতে পাচ্ছি যে সে কি করে। সায়ানোব্যাকটেরিয়াটা তোমার কি করে, সে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে লাইটের উপস্থিতিতে সে কার্বোহাইড্রেটস মানে গ্লুকোজের যে জাতগুলো আছে সেরকম প্লাস অক্সিজেন রিলিজ করে। আর যেগুলো তোমার হচ্ছে অন্য পানি ব্যবহার না করেও সে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করে, এরকম কিছু ব্যাকটেরিয়া আছে পানি ব্যবহার করে না, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন ব্যবহার করে কার্বোহাইড্রেট তৈরি করে এবং সালফেট তৈরি করে। এই ধরনের ব্যাকটেরিয়া গুলো দেখা যায় হাইড্রোথার্মাল ব্যান্ডস এর ক্ষেত্রে। তোমরা হাইড্রোথার্মাল ব্যান্ডস চিনো? হ্যালো, স্যার হাইড্রোথার্মাল, পানির স্যার হ্যাঁ, পানির তাপমাত্রার উপর ভিত্তি করে বিভিন্ন যে স্তরগুলো আছে ও এরকম ব্যান্ডের মতো। না না, ওটা তুমি বলছো ঠিক আছে, ওইটাকে বলা হয় থার্মোসাইক্লিন। ওটাকে বলা হয় থার্মোসাইক্লিন। তুমি যেটা বলছো এটা ঠিক আছে, পানির মধ্যে এরকম তাপমাত্রা অনুযায়ী কিছু স্তর দেখা যায়, সেটাকে থার্মো স্ট্রাটিফিকেশন দেখা যায়, এটাকে বলা হয় থার্মোসাইক্লিন। আর এটা হচ্ছে হাইড্রোথার্মাল ব্যান্ডস হচ্ছে, তোমরা তো আগ্নেয়গিরি দেখেছো তাই না? তো সাগরের নিচে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার আগে তোমার গ্যাস বেরোতে থাকে ছিদ্র হয়ে, আর্থের ওই যে সি ফ্লোরটা ছিদ্র হয়ে গ্যাস বেরোতে থাকে। তো ওই গ্যাসগুলো আশেপাশের পানিকে অনেক তাপ তৈরি করে, মানে বয়লিং টেম্পারেচারে নিয়ে যায়। তো ওই ধরনের ইয়াগুলোকে হাইড্রোথার্মাল ব্যান্ডস বলে। বুঝতে পারছো আমার কথা? হ্যালো, ওই জায়গাটাকে স্যার কোন জায়গা স্যার? মানে সমুদ্রের তলদেশের কিছু কিছু জায়গায় তোমার আর্থের যে ইয়েটা থাকে, সি ফ্লোরটা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে ভিতর থেকে অনেক উচ্চ তাপমাত্রায় গ্যাস বেরোতে থাকে, যেটা তোমার হচ্ছে লাভার যে গ্যাসগুলো, লাভা বের হয় না, লাভার গ্যাস বের হয়। তো যে গ্যাস বের হতে থাকে সেই গ্যাসগুলো আশেপাশের পানিগুলোকে অনেক উচ্চ তাপ তৈরি করে আশেপাশের পরিবেশটাকে। তো এই ধরনের যে পরিবেশ তৈরি হয় এগুলোকে হাইড্রোথার্মাল ব্যান্ডস বলা হয়। বুঝতে পারছো? তো হাইড্রোথার্মাল ব্যান্ডস এর আশেপাশে হাইড্রোজেন সালফাইডটা বেশি থাকে। তো ওই জায়গায় অবস্থানকারী ব্যাকটেরিয়া গুলো কার্বন ডাই অক্সাইড তো থাকেই, তার সাথে ওই যে ব্যান্ডের আশেপাশে হাইড্রোজেন সালফাইড বেশি থাকে, সেই হাইড্রোজেন সালফাইডটাকে ইউজ করে লাইটের উপস্থিতিতে ওরা কার্বোহাইড্রেটস এবং সালফেট তৈরি করে। এখানে আর অক্সিজেন তৈরি হয় না, এখানে তৈরি হয় সালফেট।
বুঝতে পারছো? সবাই বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা আসি যে সায়ানোব্যাকটেরিয়ার কিছু উদাহরণ নিয়ে কথা বলি। দুইটা স্পিসিস কে নিয়ে কথা বলছে এখানে, ইন পার্টিকুলার স্পিসিস অফ টু জেনারা, একটা হচ্ছে প্রোক্লোরোকক্কাস আর একটা হচ্ছে সিনেকক্কাস। এই প্রোক্লোরোকক্কাস কক্কাস, এখন আমি যদি প্রশ্ন করি যে প্রোক্লোরোকক্কাস এবং সিনেকক্কাস এই ব্যাকটেরিয়া দুইটার আসলে শেপ কি, আনসার কি হবে? স্যার যেহেতু কক্কাস স্যার সেহেতু কক্কাস গোলাকার। আছে যেহেতু গোলাকার। সবগুলোই গোল হবে। চেইন আকার, গোলাকার হবে। চেইনের মতো। অবশ্যই, যে কক্কাস আমরা বলেছিলাম স্পেরিক্যাল, তার মানে কক্কাস, এখানে কক্কাসটা হবে গোলাকার। are among the smallest and most productive bacteria in plankton communities, মানে এই যে এদেরকে আবার প্লাঙ্কটনও বলা হয়ে থাকে। তো এই প্লাঙ্কটন কমিউনিটিস এর মধ্যে এরা মোস্ট প্রোডাক্টিভ ব্যাকটেরিয়া, এরা এই যে প্রোক্লোরোকক্কাস আর হচ্ছে সিনেকক্কাস। এটার মধ্যে, এই দুইটার মধ্যে আবার প্রোক্লোরোকক্কাসটা হচ্ছে যে সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট লাইফ ফর্ম ইন সি। বুঝতে পারছো? যে আমি একটু কথা বললাম যে সায়ানোব্যাকটেরিয়া সবচেয়ে বেশি থাকে সিতে, তো সেটার কথাই এখানে বলা হচ্ছে। প্রোক্লোরোকক্কাস বিলিভড টু বি দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট লাইফ ফর্ম ইন দ্য সি, এবং ইট ইজ ওয়েল অ্যাডাপ্টেড টু দ্য নিউট্রিয়েন্ট পুয়ার ওপেন ওশন অফ দ্য ট্রপিক্স, মানে যেসব জায়গায় নিউট্রিয়েন্ট কম থাকে পানিতে, সেসব জায়গাতেও এদেরকে খুব ভালোভাবে অ্যাডাপ্ট করা দেখা যায়। কিন্তু মজার ব্যাপার বলা হচ্ছে, এটা রিসেন্টলি এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার হয়েছে 1988-এ। তার মানে ওই আমরা আবার আগের কথায় চলে যাই যে মেরিন ওশান নিয়ে রিসার্চটা আসলে বেশি দিনের না, কারণ যেখানে সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটাকেই 1988-এ, মানে 1988 সালে যাদেরকে খুঁজে পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মেরিন যে রিসার্চটা সেটা খুব একটা আমাদের আদিম না। বুঝতে পারছি আমরা সবাই? স্যার কক্কাস ব্যাকটেরিয়ার সংখ্যা কি সবচেয়ে বেশি? হ্যাঁ, যেহেতু এখানে তো বলে দিচ্ছে যে প্রোক্লোরোকক্কাস ইজ বিলিভড টু বি দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট লাইফ ফর্ম ইন দ্য সি। দেখো, লাইফ ফর্ম, এটা কিন্তু এমন বলে নাই যে ব্যাকটেরিয়ার মধ্যে সে হচ্ছে কি বলে অ্যাবান্ডেন্ট, বলা হচ্ছে লাইফ ফর্ম, যত লিভিং অর্গানিজম আছে তাদের মধ্যে এটাকে বলা হয় সবচেয়ে বেশি। চিন্তা করতে পারো, গোলাকার। তার মানে কক্কাসটা সবচেয়ে বেশি দেখা যায় এখানে। কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের কি বলে এটাকে, এই তুমি প্রশ্ন করেছো যে একটু আগে আমরা পড়ে আসছি স্যার ব্যাসিলাসটা কমনলি দেখা যায়। হ্যাঁ, ব্যাসিলাসও কমনলি দেখা যায়, কিন্তু সংখ্যার বিচারে আমরা যদি চিন্তা করি, যদি মানে এই কি বলে এটাকে সংখ্যা এবং উপস্থিতি অনুযায়ী প্রোক্লোরোকক্কাস সব জায়গায় দেখা যায়। ব্যাসিলাসটা হয়তো কোন একটা ইকোসিস্টেমে কম দেখা যেতে পারে, অন্য একটা ইকোসিস্টেমে বেশি, কিন্তু প্রোক্লোরোকক্কাসটা সব জায়গায় অ্যাবান্ডেন্ট। ঠিক আছে? স্যার জি তার স্যার। মানে ব্যাসিলাসের স্যার প্রকারভেদ বেশি এবং কক্কাসের সংখ্যা বেশি, এরকম? অ্যাবান্ডেন্স বেশি, হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে। ব্যাসিলাসের হতে পারে সে প্রকারভেদটা বেশি, কিন্তু প্রোক্লোরোকক্কাস একটা স্পিস যদি ধরি, এই স্পিসটার সংখ্যা বেশি। যেমন আমাদের হিউম্যান, আমরা মানুষের স্পিসিস একটা, কিন্তু আমাদের সংখ্যা কেমন? জি স্যার। স্যার অনেক অনেক। বেশি। হ্যাঁ, ঠিক, মানে বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে আজকে একটার কাছাকাছি বেজে গেছে। আমরা এই পর্যন্ত শিখছি। আমাদের এই সায়ানোব্যাকটেরিয়াটা আর একটু পড়ালে শেষ হয়ে যেত। স্যার আচ্ছা, শেষ একটা করে। কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার কেমোট্রপসটা তখন বুঝি নাই স্যার। কেমোট্রপসটা হচ্ছে যারা কেমিক্যালস এর মাধ্যমে করে খাবার তৈরি করে, ওই গেল এই যে ইন কেমোসিনথেসিস ইট ইজ সিম্পল এন্ড অ্যাবান্ডেন্ট কেমিক্যালস, মানে হচ্ছে যে ফটোসিনথেসিসের ক্ষেত্রে তোমার সানের মাধ্যমে সে, ফটো মানে কি, সান মানে হচ্ছে যে আলো, আলোর মাধ্যমে সে তৈরি করে। আর কেমোসিনথেসিসের মাধ্যমে কেমিক্যাল যে বিষয়গুলো আছে, যেমন এটাকে এই ফিগারটার মধ্যে যদি হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইড যদি এখানে লাইট না থাকতো, লাইটের না উপস্থিত ছাড়াই যদি সে কার্বোহাইড্রেট তৈরি করতে পারতো, তাহলে এটাকে আমরা বলতাম কেমোসিনথেসিস। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। এটা ফটোসিনথেসিস না, এটা হচ্ছে কেমোসিনথেসিস। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার।
হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে একটা কনফিউশন আসে, আমি বলে রাখি তোমাদের সবাইকে। এটাও হচ্ছে একটা কেমোসিনথেসিস। সব ফটোসিনথেসিস কেমোসিনথেসিস। কেমোসিনথেসিসটা আসলে এক কথায় বলা হয় যে এখানে কেমিক্যাল মাধ্যমে একটা কিছু তৈরি হচ্ছে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তো আমরা ফটোসিনথেসিস বলি কারণ এখানে আলোর উপস্থিতিতে করা হচ্ছে, আর যখন আলোর উপস্থিতি করা হয় না তখন আমরা সাধারণত কেমোসিনথেসিস বলে থাকি তাকে। বুঝতে পারছো? এবং যেসব ব্যাকটেরিয়া এটা করতে ক্যাপাবল সেসব ব্যাকটেরিয়াকে বলা হয় কেমোট্রপস। বুঝছো এবার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, জি তাহলে স্যার। আমাদের এই পর্যন্ত আজকে থাকলো। 1টা বেজে গেছে, আমি 1 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। তো তোমরা চেষ্টা করবা যে যা পড়াচ্ছি তা একটু নিজেরাও বাসায় যেহেতু আছো একটু চোখ ভুলিয়ে যাবার, কারণ স্যার লিংক দিয়ে দিবেন নাকি শেষ ওই যে গত ক্লাস যেটা দিয়েছি সেই লিঙ্কটাই আমি জাস্ট চলে দিবেন? একই শীটটা আচ্ছা। এখানের মধ্যে সামনে ভাইরাস আছে। জি বুঝতে পারছো? স্যার। তো এইটা হচ্ছে বিষয়। আর আরেকটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি তোমাদেরকে প্রীতি হয়তো বলেছে জি স্যার তুমি বলছেন। বৃহস্পতিবারে তোমরা অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দিয়ে দিও। প্রীতিকে তোমরা সবার ফার্স্টে দিও, প্রীতি পরে আমাকে কম্পাইল করে দিয়ে দিবে। জি ঠিক আছে? স্যার আমি বলে দিয়েছি সবাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরের ক্লাস দেখা হবে। ওকে, জি স্যার। আলাইকুম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।